16। টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। সরু রাস্তা, একটা নতুন ছাই রঙের মারুতি এসে থামল। নিচের ঘরে অপালা গান শেখায় এ সময়টা। বৃষ্টির জন্য বোধহয় আজ ছাত্রছাত্রী কম। সে নিজে রাস্তার দিকে মুখ করে বসে। দরজার একটা পাল্লা সামান্য বন্ধ। অপালার এই ক্লাসের ছাত্রছাত্রীরা একটু পরিণত। এদের তার শেখানোর ধরন একেবারে অন্যরকম। প্রত্যেকে তানপুরো হাতে বসে থাকে। অপালার নিজের হাতে স্বরমণ্ডল। সে বেশ খানিকটা সুর বিহার করে থামে, তারপর একটু একটু করে সেটা আবার করে। সে একটু করার সঙ্গে সঙ্গেই ছাত্রছাত্রীদের গলায় সেটা করে দেখাতে হয়। এই ব্যাচে মাত্র 5 জন, এসেছে আজ 3 জন। সে আজ বেহাগ নিয়ে পড়েছে। গান দিচ্ছে প্রথমে, পানিয়া ভরনে कैसे जाऊं सखी मैं, बीच में ठाड़ो कुमार कन्हाई, নিসা মাগা পাপা নিনি পানি আভা। বেশ কিছুক্ষণ গাড়িটাকে একটু আগে দাঁড় করিয়ে অপালার সুরবিহার শুনল মিতুল। আজকাল অপালা মাস্টারমশাইয়ের কাছে নিয়মিত যেতে পারে না। মাস্টারমশাই, না না মিতুল, সল্টলেকে অপূর্ব এক বাড়ি বানিয়েছে, কিন্তু বড্ড যে দূর। অপালা আজকাল বেশিরভাগ সম্পাদির কাছেই যায়, কিন্তু সম্পাদির কাছে বাজনা শিখতেই এত ছাত্রছাত্রী আসে যে তার নিজের জন্য তাকে বেশি খাটাতে তার সংকোচ হয়। মাস্টারমশাইয়ের কাছে গেলেও মিতুলের সঙ্গে কখনো দেখা হয় না। সে বাড়ি নেই। অপালা কোথাও যায় না। রেডিও বা দূরদর্শনের রেকর্ডিংয়ের জন্য যেতেই হয়। বাড়িতে একটা চাপা অসন্তোষ, একটা বিরুদ্ধতার আবহাওয়া সৃষ্টি হচ্ছে সে বুঝতে পারে। মাঝে মাঝে শুধু মায়ের কাছে, দীপু বা মাসিমার কাছে। ব্যাস। গাড়িটা মিতুল এগিয়ে এনে এবার দরজার প্রায় মুখোমুখি দাঁড় করালো। কতদিন মুখোমুখি বসে অপুদির গান শোনা হয়নি। গলা, শুধু গলায় কি? গাড়িটা অপালা চেনে না। সে একটু অবাক হয়ে চেয়ে আছে গান থামিয়ে। ভেতর থেকে জিন্স পরা একটা পা নামলো। তারপর পুরো চেহারাটা দেখতে পেল অপালা। মিতুল, মিতুল এসেছে। মিতুলের প্রচণ্ড নামডাক আজকাল। গানের সঙ্গে সঙ্গে তার নানা ধরনের মুদ্রা বা মুদ্রাদোষের বিরূপ এবং অনুকূল দুরকম সমালোচনাই সে শুনতে পায়। ক্বচিৎ কখনো দূরদর্শনে তার প্রোগ্রামও দেখেছে। সেই বিরক্তিকর মেঘ, ফুল, পাখি, বৃষ্টি ইত্যাদি দিয়ে গানকে দৃশ্যমান করার চেষ্টাওয়ালা প্রোগ্রাম। আরে বাবা, গান কান দিয়ে শোনার জিনিস, তাকে তার নিজের ক্ষমতায় মরমে পৌঁছতে দাও। আর গায়ক, তাকে চোখে দেখা সেও এক অভিজ্ঞতা। গান গাওয়ার সময় সম্পূর্ণ তার নিজের ব্যক্তিত্বে, অভিনয় করতে করতে নয়। শ্রোতার কাছে তাকে প্রকাশিত হতে দাও। দূরদর্শন মিতুলকে এইসব প্রোগ্রামে হাজির করে। লম্বা আঁচল দুলিয়ে মিতশ্রী গাছের ফাঁক দিয়ে দিয়ে অদৃশ্য হয়ে গেল। তারপর আবার এক জাজিম পাতা হলঘরে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বসে পড়ল। এইরকম প্রোগ্রাম দেখে তৃপ্তি হয় না অপালার। মিতুলের কয়েকটা ক্যাসেটও তার কাছে আছে, কিন্তু চোখের সামনে এই বৃষ্টি ঝরা বিকেলে জিন্স এবং আলগা সাদা শার্ট পরা মিতুল যে সাংঘাতিক একটা কি অভিজ্ঞতা হতে পারে তা অপালা কল্পনা করতে পারেনি। তার ছোট ঘরের ছোট্ট দুয়ার একেবারে ঝলসে দিয়ে এসে দাঁড়ালো মিতুল। এ যেন ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়। অন্তত অপালার মনে লাইনটা ঝলসে উঠল বিনা প্রয়াসে। সে বলল, মিতুল, মিতুল তুই? তার ছাত্রছাত্রীদের সকলেই মিতশ্রীকে চেনে। বহু জলসায় টিকিট কিনে তার গান শুনেছে। এত সামনে থেকে তাকে দেখবে কল্পনাও করতে পারেনি। তাদের অপালাদির মিতশ্রী ঠাকুরের সঙ্গে আলাপ আছে? এরকম ডাক নাম ধরে তুই করে ডাকার আলাপ? মিতুল বলল, অপুদি, আজ তোমার ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দাও, আমার বড্ড দরকার তোমার সঙ্গে। অপালা বলল, মিতুল 2 মিনিট বস, আমার হয়ে গেছে, ছোট্ট একটা নোটেশন লিখিয়ে দিচ্ছিলুম। মেঝেতে পাতা শতরঞ্জির উপর দু হাঁটু একদিক মুড়ে বসল মিতুল। তার আলগা শার্টের ওপরের বোতাম খোলা। সোনার হারের সঙ্গে চকচকে একটা মোহর সেখানে দুলতে দেখা যায়। আজকের চুলটাকে সে সম্পূর্ণ তুলে একটা হর্সটেল করেছে। ঠোঁটে একটু লিপ গ্লস। তাকে দেখাচ্ছে কলেজের মেয়েদের মতো, যদিও সেটা কোনো স্বপ্নলোকের কলেজ। নোটেশন দেওয়া শেষ করে অপালা ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে হাসল। খুব অনিচ্ছুকভাবে বেরিয়ে গেল 3টি ছেলে মেয়ে। মিতশ্রী ঠাকুরের সঙ্গে তাদের গানের দিদির কি জরুরি কথা ছিল তা শোনবার তাদের যথেষ্ট ইচ্ছে ছিল, কিন্তু তারা প্রত্যেকে দৃষ্টির আড়ালে চলে না যাওয়া পর্যন্ত মিতুল শুধু একটু চিন্তান্বিত মুখে
তার আঙুলের আংটিটা ঘোরাতে লাগলো। ওরা চলে গেলে মিতুল বলল, অপুদি, তুমি, একমাত্র তুমিই তাহলে আমার বাবার প্রকৃত ভাবশিষ্যা হলে প্রধানদের মধ্যে। লক্ষ লক্ষ পঙ্গপালের কথা আমি বলছি না। অপালা হেসে বলল, কি দেখে বলছিস, বুঝতে পারছি না। এই নিজের গান ছেড়ে যত রাজ্যের অর্বাচীনদের নিয়ে পড়েছ, অন্যদের তৈরি করার মহাসাধনায় মহামগ্ন। বলি, তোমার নিজের গান কি হলো? বাইরের নিম গাছটার ওপর বিকেলের শেষ কাকের দল ডেকে উঠল। মেঘ ভেঙে এইবার শ্রাবণের অপূর্ব গধূলি আলোর জোয়ার ঢুকছে অপালার ঘরে। অপালা বিমর্ষ স্বরে বলল, আমার পরিস্থিতিতে যতদূর পারছি গাইছি মিতুল। শেখাই, কারণ শেখাতে আমার ভালো লাগে, এক ধরনের রেওয়াজও হয়ে যায় তাতে। কিন্তু তুই তো জানিস আমি না গেয়ে পারি না। টাকার জন্য শেখাও? না, তা ঠিক নয়। তোকে তো বললুমই ভালো লাগে। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, কথামালাগুলো বারে বারে ঝালিয়ে নেওয়া যায়। আর টাকার কথা যদি বলিস, সংসারে টাকার দরকার না থাকলেও মেয়েদের নিজেদের হাতে একদম নিজস্ব কিছু টাকারও দরকার হয়, হয় না? মিতুল এক রকমের বাঁকা হেসে বলল, অফকোর্স। নিজের হাতে নিজের উপার্জনের টাকা ছাড়া কোনো মেয়েই পুরো মানুষ নয়, হয় ছেলে মানুষ নয় মেয়ে মানুষ। কেন জানবো না অপুরি, নাই বা বিয়ে করলুম, কিন্তু রামেশ্বর ঠাকুর সেখানেই জীবন উৎসর্গ করেছিলেন গলা নষ্ট হয়ে গিয়েছিল বলে। তোমার তো তা নয়। বছর 10 আগেও কোনো কনফারেন্স অপালা দত্তগুপ্তকে ছাড়া ভাবা যাচ্ছিল না। আসরের শেষ আর্টিস্ট হিসেবে নয় অবশ্য, তার জন্য পণ্ডিতজি, ওস্তাদজি এরা আছেন, কিন্তু সন্ধ্যায় প্রথম রাতে শোনা যেত। কিন্তু আজকাল অপালা দত্তগুপ্তকে নিয়মিত বলতে গেলে রেডিও ছাড়া শোনাই যাচ্ছে না। রেডিও শোনে খুব কম লোকে, দূরদর্শনে খুব মাঝে মাঝে দেখি। ব্যাপারখানা কি বলতো? অপালা হেসে তার বিমর্ষতাকে উড়িয়ে দেবার চেষ্টা করতে করতে বলল, এতদিন পরে হঠাৎ এরকম নাটকীয়ভাবে উদয় হয়ে তুই শক্ত শক্ত প্রশ্ন করতে শুরু করলে আমি কি উত্তর দিই বলতো? ভাবতে হবে কেন? মিতুল বলল, অপুদি, আর যে শোনে না শোনে, আমি রেডিও খুলে নিয়মিত তোমার গান শুনি। দূরদর্শন তাও নেহাত অন্য কাজ না থাকলে মিস করি না। অপুদি, তুমিও একরকম আমার গুরু, অ্যান্ড ইউ আর স্টিল ওয়ান্ডারফুল, আ সিঙ্গার অফ সিঙ্গার্স। বাট, অপালা চেয়ে আছে। মিতুল বলল, বাট দ্য অডিয়েন্স হ্যাজ চেঞ্জড। তাই যখন মিতশ্রী ঠাকুরের 25টা ক্যাসেট এখন বাজারে চলছে, সেখানে অপালা দত্তগুপ্তর একখানাও নেই। অপালা বলল, মিতুল, তুই লাইট ক্লাসিক্যাল গাস, নজরুল গাস, পপ গাস, তোর তো অত রেকর্ড হওয়া স্বাভাবিকই। তাছাড়াও তুই প্লেব্যাক করিস। আমি বিশুদ্ধ মার্গসঙ্গীত গাই। হীরাবাই কি মঘুবাই এদের স্তরে তো উঠতে পারিনি যে আমার রেকর্ড কিনতে ছুটে আসবে লোকে। ওসব নিয়ে আমি ভাবি না। মিতুল বলল, অপুদি, তোমায় আমার বড্ড দরকার। বলো, যা চাইবো দেবে, বলো আগে। এই সেই পুরনো মিতুল, আবদেরে নাছোড়বান্দা, মাস্টারমশাইয়ের বাড়ির জমজমাট সঙ্গীত সন্ধ্যা। মিতুল হঠাৎ মজলিসের মধ্যিখানে বসে পড়তো, বলতো, আর গান নয়, কিছুতেই কাউকে গাইতে দেব না, দেব না। মাথাটা ক্রমাগত নাড়ত মিতুল। কিছুক্ষণ তাকে শান্ত করবার চেষ্টা করতেন মাস্টারমশাই, তারপরে হার মানতেন। করুণ গলায় বলতেন, তবে আর কি হবে, আজ মিতুল ঠাকরুন যখন বেঁকে বসেছেন, তোরা তবে চলেই যা। না, ওরা যাবে না। মিতুল আবার মাথা ঝাঁকাতো, ওদের সবাইকে আমার সঙ্গে গল্প করতে হবে, হবে, হবে। সেভাবে না বললেও মিতুলের গলায় সেই ছেলেবেলাকার জেদের সুর শুনতে পায় অপালা। কি চাইবি, গান শেখানো ছেড়ে দেব, না ক্লাসিক্যাল ছেড়ে আধুনিক ধরবো, কোনটা? মিতুল হেসে কুটি কুটি হয়ে বলল, কোনোটাই না। তুমি আমাকে একটা টাইরেন্ট ঠাউরেছ না। আমি নিজের ওপরেই জোর জবরদস্তি করতে পারি না যখন, অন্যের উপর জোর করা আমার মানায় না। মানায়? তুই সেটা ভালো বুঝবি। শোনো, একটা দারুণ অপূর্ব ফিল্ম হচ্ছে, বাইলিঙ্গুয়াল, হিন্দি আর বাংলায়, গান নিয়ে, শুধু গান। গল্পটা একজন গায়িকার জীবনের ওঠাপড়ার। রোলটা আমি নিচ্ছি, কিন্তু আরো আরো গান তো চাই। সেই রকম একজন ক্লাসিক্যাল গাইয়ের জায়গায় আমি তোমাকে চাইছি। অপালা সভয় বলল, আমি অভিনয় করব? তোর মাথা খারাপ হয়েছে মিতুল? মিতুল হাসতে হাসতে বললে,
আরে বাবা, একটোটা করবে অন্য লোকে, তুমি শুধু গলা দেবে, গাইবে। প্লিজ তুমি না করো না। আমি কথা দিচ্ছি তোমার অমর্যাদা বা অসুবিধে কিছু না ঘটে, এটা আমি দেখব। দক্ষিণাও তোমার সম্মান অনুযায়ী হবে। মিউজিক ডিরেক্টর কে বলো তো? অপালা চুপ করে ভাবছে। রামেশ্বর ঠাকুর। সত্যি? অপালার চোখে মুখে আলো ঝলসে ওঠে। অবশ্য আরেকজনও সঙ্গে থাকবেন যুক্তভাবে, কিন্তু তোমার গানগুলো তুমি ইচ্ছে মতো বাবার সঙ্গে আলোচনা করে কম্পোজ করে নিতে পারবে। এবার হ্যাঁটা বলো। অপালা বলল, মাস্টারমশাই যখন আছেন তখন আমার না করবার কোনো প্রশ্ন নেই। তবু আমায় একটু সময় দে। মিতুল, এবার চল, ওপরে চল। মিতুল বলল, এখন তোমার উপরে কে কে আছে বা আছেন অপুদি? রণ নেই, খেলতে গেছে। টিটু বনি কোচিংয়ে, ফিরতে দেরি হবে। মা মানে আমার শাশুড়ি, শ্বশুর আর যা আছে। মিতুল বলল, তাহলে কার কাছে যাব? আমি সোজা কথার মানুষ অপুদি। তোমার যে শ্বশুর শাশুড়ির দাপটে তোমার এত বড় প্রতিভা ছাইচাপা হয়ে পড়ে রয়েছে, তোমার যা কে কিরকম জানি না, নতুন অ্যাকোয়েন্টেন্স, জাস্ট ফর ফর্ম, এতে আমার ইন্টারেস্ট নেই। শাশুড়ি বলেছিলেন না, আমার অমন গোড়াচাঁদ ছেলের এমন কালিন্দি বউ, সাদা শাড়ি পরে বিয়ের কোণে এসেছে, এ কি অলক্ষণে বউ রে বাবা। তাদের কাছে শুধু শুধু ভীমনাগের সন্দেশ খেয়ে ফর্মালিটি করতে যাবার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। অপালা হেসে বলল, ওগুলো আমার পিস শাশুড়ি বলেছিলেন, তিনি মারা গেছেন মিতুল। মারা গেছেন বলেই তার 60 খুন আমার কাছে মাপ হয়ে যাবে না অপুরি। একটা 19-20 বছরের বাচ্চা বউয়ের মনে এসব কিরকম লাগে বোঝবার মতো বয়স নিশ্চয়ই তার হয়েছিল। আর শাড়িটা, তোমার ওই ঢাকাই বেনারসিটা দীপুদি পছন্দ করে কিনে এনেছিল, কি ফাইট করে। তোমার জেঠু আলতার মতো লাল চেলি কিনবেনি, আর দীপুদিও সেটা কিছুতেই কিনবে না। জিনিসটা আছে এখনো। অমন শাড়ি আমি এখনো পর্যন্ত আর দ্বিতীয় দেখিনি। আর কালিন্দি বউ, ওদের জন্ম জন্মান্তরের ভাগ্য তুমি ওদের ঘরে এসেছো। শিবনাথদা থাকলে সেটা বলে বেশ খানিকটা করকে দিয়ে যেতুম। নেই যখন, অপুদি প্লিজ আমাকে ওপরে তুলো না। অপালা হাসছে, বলছে, কি যে বলিস। না না, আমার ওসব ঢাক ঢাক গুড়গুড় নেই। ওপরে গেলে কি বলবো জানো? বলবো, এই যে মহাশয় এবং মহাশয়ারা, আপনাদের গোড়াচাঁদটি এনার গান শুনেই এনাকে গানের জগৎ থেকে একরকম ছিনিয়ে এনেছিলেন। প্রতিশ্রুতি ছিল এর গানের পথে কোনো বাধা হবে না। গোবরের ঘুঁটে দেবার জন্য আর লুচি বেগুন ভাজবার জন্য, কিংবা বছর বছর বাচ্চার কাঁথা কাচবার জন্য উনি ব্যবহৃত হলে ঐশ্বরিক ক্ষমতা নামক কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটার একটা হিউজ ওয়েস্টেজ হয়। অপালা বলল, উফ থাম থাম, আমাকে ঘুঁটে দিতে হয় না। তুই মিতুল দিন দিন আরো ধারালো হয়ে উঠছিস। আর কি যে অপূর্ব দেখতে হয়েছিস, আমি তো চোখ ফেরাতে পারছি না। দারুণ সুন্দর। তুমিও সুন্দর দেখছো আমায়? সত্যি অপুদি? মানে, সুন্দরকে সুন্দর দেখবো না? সুন্দর দেখার চোখও আমার নেই বলছিস? হুম, আমার কেমন যেন মনে হয়, গানেও যেমন তুমি বাইরের অঙ্গগুলোর প্রথাসিদ্ধ কৃতকৃত্য না মেনে রাগের গভীরে চলে যাও, মানুষের বেলাতেও তেমনি। বাইরে আমি যতটা সো কল্ড সুন্দর, ভেতরে হয়তো ততটা নই, এবং তুমি হয়তো সেটাকেই দেখতে পাও। অপালা বলল, মিতুল, তুই তো আমাকে আমার চেয়ে বেশি চিনিস মনে হচ্ছে। খুব বকবক করছি তো, আসলে কথা বলবার লোক পাই না অপুদি। জীবনটা কিভাবে কড়ায় সন্দেশের পাকের মতো বিজবিজ করতে করতে তৈরি হয়ে উঠছে, কিভাবে সন্দেশের কড়া থেকে রসগোল্লার কড়াতে ট্রান্সফার হয়ে যাচ্ছি, এইসব উপলব্ধিগুলো কথা বলবার লোক পাই না। অপুদি, আমাকে এখনো ভালোবাসো? তুই একটা খ্যাপা। সত্যি সুন্দর দেখো। তুই না, সত্যি। তাহলে আমাকে একবার জড়িয়ে ধরো প্লিজ। অপালার এসব অভ্যেস নেই, কিন্তু মিতুল ভেতরের আবেগে টকবক করে ফুটছে। অপালা তো তার ছেলে মেয়েকেও আদর করে না। যাই হোক, মিতুলকে নিয়ে তো পারা যাবে না। সে একটা হাত বাড়াতেই মিতুল প্রায় ঝাঁপিয়ে তার বুকের মধ্যে পড়ল, তার কাঁধে মাথা রাখল, দুদিকের গালে অনেকক্ষণ ঠোঁট রেখে মিষ্টি আওয়াজ করে চুমু খেলো। তারপর ঠোঁটে ঠোঁট রেখে দুলতে দুলতে বলল, ও পুদি, আই হ্যাভ অলওয়েজ লাভড ইউ সো সো মাচ, অ্যাজ ইফ ইউ আর মাই লাভার, দ্য বিগ ডার্ক হ্যান্ডসাম লাভার, so caring, so soft, so understanding. I still remember how you used to sing me to sleep. I have always been a big child,
ইউ হ্যাভ অলওয়েজ বিন সো ম্যাচিওর। ও হাউ সফট ইউর চিকস আর, হাউ সুইট স্মেলিং, ওয়াই কান্ট মেন বি লাইক দিস? তার গলা জড়িয়ে ধরে মিতুল যখন এইভাবে প্রলাপ বকে যাচ্ছিল, তখন শিবনাথ ঢুকছিলেন অবাক হয়ে এই দৃশ্য দেখতে দেখতে। তিনি মিতুলকে পেছন থেকে দেখতে পাচ্ছেন। তার ফর্সা হাত আর গালের একটু অংশ, চুলের লালচে গুচ্ছ, সব মিলিয়ে তিনি তাকে মেম সাহেব জাতীয় কিছু একটা ভেবেছিলেন, এবং এই অপরিচিত মেম সাহেব কেন তার স্ত্রীকে এভাবে আদর করছে ভেবে পাচ্ছিলেন না। অপালা শিবনাথকে বড় বড় চোখে তাকাতে দেখে ভীষণ লজ্জা পেয়ে গেছিল। সে ডাকলো, মিতুল সোজা হ, তোর শিবনাথ দা আসছে। মিতুল সোজা হয়ে দাঁড়ালো। আসছেন তো, সো হোয়াট? এই যে শিবনাথ দা, ডু ইউ সি হাই প্রেশিয়াস অ্যান্ড লাভেবল ইউর ওয়াইফ ইজ? বেশ তো একটা নোয়াপাতি ভুঁড়ি বাগিয়েছেন দেখছি। আমি আপনার শালিকা, কোনো কিছুতেই আমার উপর আপনি রাগ করতে পারছেন না, কান মুলে দিলেও না। যাই বলুন আর তাই বলুন, আপনাদের বিয়ের সময়ই বুঝেছিলুম ইউ ডোন্ট ডিজার্ভ অপুদি। লেনার্ড উলফের কথা জানেন? ভার্জিনিয়া উলফের হাজব্যান্ড। নিজেও সম্ভাবনাময় পুরুষ ছিলেন, কিন্তু স্ত্রীর প্রতিভা নিজের থেকে অনেক উঁচু দরের বুঝে স্যাক্রিফাইস করেছিলেন প্রচুর। সোল এক্সাম্পল, আপনাকে কেউ স্যাক্রিফাইস করতে বলছে না, অন্তত যাতে নিজের ক্ষমতাটা, নিজের পথ ঠিকঠাক খুঁজে নিতে পারে সেটা তো দেখবেন। শিবনাথ খুব গম্ভীর, চাপা স্বভাবের মানুষ। তিনি একদম অপরিচিত অনিন্দকান্তি এই যুবতীর আক্রমণে একেবারে হকচকিয়ে গিয়েছিলেন। অপালা ব্যাপারটা বুঝতে পেরে হেসে ফেলল। চিনতে পারছো না? এ মিতুল, মাস্টার মশাইয়ের মেয়ে মিতশ্রী। এইবার শিবনাথ চিনতে পারলেন। কবে সেই বিয়ের সময় বাসরে গিয়েছিল, নেচেছিল। এখন নানা জায়গায় ছবি দেখেন, এক একটা এক এক রকম। তিনি ঠিক বুঝতে পারেন না কোনটা মিতশ্রী ঠাকুরের আসল চেহারা। খুব পপুলার গায়িকা। তিনি হেসে বলেন, আরে সত্যিই তো, আপনাকে আমার খুব চেনা উচিত ছিল। বাসরে সেই গান, ট্যাং ট্যাং ডিং ডিং শাস্তি কি শাস্তি লো, অপুদির গলাতেই ফাঁস দিল, বরখানা গিরগিটি জিপটা সড়াত করে বার করে তেলাপোকা গিলে নিল, তার সঙ্গে তেমনি রক নাচ। গানটা কি আপনার নিজেরই রচনা ছিল? মিতুল ভীষণ হাসছে, বলছে, এ গান আবার আমি ছাড়া কে বাঁধবে? শিবনাথ বলল, আমি তো আপনার অপুদির যোগ্য নই, আপনিও কিন্তু যোগ্য বোন নন। অন্তত ৮-১০ বছর পর খোঁজ নিচ্ছেন। মিতুল নিচু হয়ে কপালে হাত ঠেকিয়ে একটা আদাব জানাবার মতো ভঙ্গি করলে, বললে, অপুদির খাঁচাটা খুলে দিন শিবনাথদা, আজ চলি। শিবনাথকে কাটিয়ে সে দরজা পেরিয়ে ছোট্ট পথটুকু পার হলো, তারপর তার মারুতিতে উঠে পড়ল, মুহূর্তের মধ্যে স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। এখন তার সারা শরীরের ত্বক জুড়ে অপুদির স্পর্শ, ছেলেবেলার মধুর স্মৃতি মাখা। অপুদিকেই সে বাবার ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে ভালোবাসত। একটা বীর পুজোর ভাব ছিল। ছোটবেলার চোখে অপুদিকে অসম্ভব সুন্দর লাগত। অপুদি যখন গান ধরত, অনেক সময় বাবা তাকে কানপুরে ছাড়তে বলতেন। সে অবাক মুগ্ধ চোখে দেখত, ছোট্ট কপাল, চুলগুলো অতি সাধারণভাবে পেছনে একটা মোটা বেনি বাঁধা, ধনেখালি শাড়ির আঁচল কাঁধে বের দিয়ে সামনে এসে পড়েছে, লম্বা ভুরুর তলায় লম্বা লম্বা চোখ, কখনো বোজা কখনো আধখোলা, ছোট্ট মুখ, তার ভেতর দিয়ে জলস্রোতের মতো কলকল কলস্বনে সুর বেরিয়ে আসছে। অপুদির শরীরে কি সুন্দর একটা গন্ধ। এ কোনো পাউডারের বা পারফিউমের নয়, এ বোধহয় একাগ্রতার, বিশুদ্ধতার গন্ধ। প্রথমে সে আশাবরী নামক ফিল্মের নায়িকা হবার কাজটা নিজের জন্যই নিয়েছিল, সম্পূর্ণ নিজের জন্য। কিন্তু ধীরে ধীরে তার মত বদলেছে। সে অবশ্য খুব কম সময়ই এক খেয়ালে, এক সংকল্পে স্থির থাকতে পারে। যতই সে বুঝেছে প্রডিউসারের উপর তার প্রভাব দৃঢ় হচ্ছে, ততই তার আবদার বেড়ে যাচ্ছে। বাবাকে মিউজিক ডিরেক্টর করতে ওরা একেবারেই রাজি হয়নি। বলেছে, ছবি মার খেয়ে যাবে মিতশ্রী দেবী, একটু কনসিডার করুন। কেন রাজি হবে? কে চেনে আজ রামেশ্বর ঠাকুরকে? সে এসব ভালোই বোঝে, কিন্তু সে তার আবদারে অটল থেকেছে। বলেছে, আরেকজন ডিরেক্টর রাখুন আপনাদের পছন্দ মতো, কিন্তু রাগ সঙ্গীত পরিচালনা করা রামেশ্বর ঠাকুরের মতো কেউ পারবে না। আমি আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি। জনৈক বিখ্যাত মিউজিক ডিরেক্টরকে অনেক কষ্টে যুগ্মভাবে রামেশ্বরের সঙ্গে কাজ করতে রাজি করানো হয়েছে। প্রচুর গান, পপ গান, নাচের সঙ্গে গান,
সেসব তিনি করবেন, রামেশ্বরের এলাকা অন্য। গল্পটা ওরা যখন তাকে শোনালো তখন মিতুলের প্রথমেই মনে হয় এটা একটা এমন গতানুগতিক গল্প যাতে তার জীবনের কিছুই ফুটবে না। কল্পনা, গভীরতা এসব এদের কিচ্ছু নেই। একজন প্রতিদ্বন্দ্বিনী গায়িকার ভূমিকা আছে, প্রথম থেকেই সে এটাতে অপুদিকে ভেবে এসেছে, কিন্তু এদের গল্প অনুযায়ী সে চিরকাল তার ওই ঝিংচাক গেয়ে জিতে যাবে আর অপুদি ওই স্বর্গীয় গলা এবং গায়কে নিয়ে হেরে যাবে। এটা হাস্যকর তো বটেই, অপুদির কাছে পেশ করাও শক্ত। অপুদি তো পেশাদার প্লেব্যাক সিঙ্গার নয়। তার মাথায় একটা আইডিয়া আসে, বাবার সঙ্গে আলোচনা করে সেটা আরো পূর্ণতা পায়। তখন সে সিনহাকে বলে, ডোন্ট মাইন্ড, আপনাদের স্টোরি লাইনটা জাস্ট লাইক এনি আদার স্টোরি। সিনহা আমতা আমতা করে বলেন, আসলে আমাদের একটা ফর্মুলা আছে তো মিস ঠাকুর। আই নো, অ্যান্ড আই হেট ইট। অথচ বারে বারেই আপনারা ক্লেম করছেন এটা নাকি এক্সপেরিমেন্ট, অর্ডিনারি মশলা ছবি নয়। তারপরে সে প্রকাশ করে তার গল্প, চটুল, মন ভোলানো, জলুশালা গানের আত্মিক দিক থেকে সমৃদ্ধ সঙ্গীতের কাছে আত্মসমর্পণের গল্প। সে এও জানায় যে রাগ সঙ্গীত গেয়েও দর্শককে মাতিয়ে দিতে পারেন এরকম গায়িকা তার জানা আছে। সিনহা বলেন, আইডিয়াটা সত্যিই ভালো, আমরা নানা রকম রুচিকে স্যাটিসফাই করবার স্কোপ পাচ্ছি। আপনি দেখছি সত্যিই ভার্সেটাইল মিতশ্রী দেবী। তা কে কণ্ঠ দেবেন আমায় যদি একটু জানান, শেষকালে আপনাদের একটা ডুয়েট দিয়ে ছবি শেষ হতে পারে। তখন অপালার নাম করে সে। নামটা শুনে মিস্টার গৌরাঙ্গ সিনহা উত্তেজনায় উঠে দাঁড়ালো, বলল, অপালা দত্তগুপ্ত? অপালা দত্তগুপ্ত? ইজ শি অ্যালাইভ? ইজ শি রিয়ালি অ্যাভেলেবল? বছর আষ্টেক আগে আমি ওকে ডোভারলেনে শুনি। মারোয়া গেয়েছিলেন, তারপর ঠুমরি, শেষে ভজন, মত যা মত যা মত যা যোগী। এক কথায় অনির্বচনীয় সেই এক্সপিরিয়েন্স, আমি জীবনে ভুলব না। কত খুঁজেছি তারপর ওর নাম, আর কখনো পাইনি। মিতুল বলল, গান বাজনার জগতের পলিটিক্সের ব্যাপার জানেন তো? প্রথমত উদ্যোক্তারা ওকে হয় ঠুংরি নয় ভজন গাইতে বলেছিলেন। গানের মুড এসে গেলে অপালাদির জাতের গায়িকার ওসব মনে থাকে না, তিনি দুটোই গেয়েছিলেন। শ্রোতারা চেয়েও ছিল। এই এক, তার উপর গান নিয়ে এক নামকরা সমালোচক প্রচুর তর্কের ঝড় তোলেন। সিনহা বলল, গানের অত টেকনিক্যালিটি আমি বুঝি না, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। মিতশ্রী দেবী, গানের ওপর আমার বিশেষ ঝোঁক বলেই কেজরিওয়ালকে এই ছবিটাতে ইন্টারেস্টেড করিয়েছি। আপনার অনেক প্রোগ্রাম শুনেছি, কিন্তু কল্পনাও করতে পারিনি স্বপ্নেও অপালা দত্তগুপ্তকে পেয়ে যাব। ইউ গো অ্যাহেড। মিতুল নিজের মনের মধ্যে খুঁজে খুঁজে দেখে সে কি এতে একটু ঈর্ষান্বিত হয়েছিল। না না, একেবারেই না। একটা খুব সুন্দর সুগন্ধ ফুল ফুটে আছে তার সমস্ত সৌন্দর্য ছড়িয়ে, সে কি দক্ষিণা হাওয়ার কাছে নিজেকে সমর্পণ করে এক ধরনের আনন্দ পায় না? তার কোনো ক্ষণিকের ভালোবাসার মানুষকে আলিঙ্গন করে যে সুখ সে পায়নি, অপুদির বুকে মুখ ঘষে সে আজ তার চেয়ে অনেক বেশি সুখ কেন পেল? সে জানে না, সে জানে না। অনেক আত্মবিশ্লেষণ করা সত্ত্বেও তার নিজের চরিত্রের কিছুটা এখনো মিতুলের কাছে ছায়াময়, দুর্বোধ্য। সে সানগ্লাসটা খুলে গ্লাভস কম্পার্টমেন্টে রেখেছিল, এখন সেটা বার করে পরে নিল। রোদ নেই, গোধূলি ফুরিয়ে গেছে, রাস্তার আলোগুলো জ্বলে উঠছে একে একে। সানগ্লাসের আড়াল তার এখনো কিছুক্ষণ দরকার। 17। শিবনাথ বললেন, অপু, তুমি অফারটা নাও। সত্যি তোমার জীবনের সমস্ত সাধনা, আশা আমার জন্য, আমাদের জন্য নষ্ট হয়ে গেল। কিন্তু অপালা আলনা গোছাচ্ছিল, বলল, বাজে না বকে, আর কি বলতে চাও ঠিক করে বলো। আমি বলছিলুম, বাড়িতে এখন কিছু জানিয়ে দরকার নেই, আমি নিজেই তোমাকে নিয়ে যাতায়াত করব, কোনো অসুবিধে হবে না। কিন্তু কার্যকালে দেখা গেল শিবনাথকে অপালার সঙ্গে যাতায়াত করতে হলে অফিস কামাই করতে হয়। তার অবশ্য দরকারও হলো না। মিতুলের গাড়ি নিয়মিত অপালাকে নিয়ে যাওয়া আসা করতে লাগলো, মিতুল নিজেও তাতে বসে থাকে। একদিন অপালার ছেলের সঙ্গে মিতুলের আলাপ হলো। রণ তখন বেরোচ্ছিল। মিতুল আজ শাড়ি পরে এসেছে। রণ তাকে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। মিতুল গাড়ি থেকে মুখ বার করে বলল, তুমি নিশ্চয়ই রণ? মা রেডি হয়েছে, ডেকে দাও। আমি আর নামছি না,
শিগগির যাও। বলতে বলতে সে ঘড়ির দিকে তাকাতে লাগলো। রণও এ ধরনের আদেশের সুরে অভ্যস্ত নয়, কিন্তু এখন সে পিছন ফিরে বাড়ির মধ্যে ঢুকে গেল। অপালা তখন তার সাজ পোশাকের শেষ পর্যায়ে, অর্থাৎ পায়ের গোড়ালি দিয়ে শাড়িটা টেনে নিচে নামাচ্ছে। রণ বলল, তোমায় এক ভদ্রমহিলা ডাকছেন, গাড়িতে বসে আছেন। চল। ব্যাগটা তুলে নিয়ে অপালা বলল। রণ দু তিনটে সিঁড়ি টপকাতে টপকাতে তার অভ্যস্ত ভঙ্গিতে নামতে নামতে বলল, উনি কে? আমার মাস্টারমশাইয়ের মেয়ে, মিতুল মাসি। মুখটা আমার খুব চেনা চেনা লাগলো। গত বছর আমাদের কলেজ সোশ্যালে এসেছিলেন। হতেই পারে, ভালো নাম মিতশ্রী ঠাকুর। ও তাই বলো, তাই চেনা চেনা লাগছে। ওর সঙ্গে কোথায় যাবে? অপালা ভালো করে মিথ্যে কথা বলতে পারে না। সে সংক্ষেপে বলল, রেকর্ডিং আছে। রণ গাড়ির পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। মিতুল ডাকলো, রণ, রণ, তুমি কোথায় যাবে? এই একটু। জায়গাটা বলো, আমি নামিয়ে দেব। রণ 18 বছরের ছেলে। সে মোটের উপর তার বাবার মতো দেখতে, যদিও অনেক পাতলা, কিন্তু স্বভাব একদম বিপরীত। এখন সে বঙ্কিমচন্দ্রের ভাষায় কর্কশ কান্তি। হঠাৎ লম্বা হয়ে যাচ্ছে, গোঁফ দাড়িতে মুখ আচ্ছন্ন, নিজের বয়সের ছেলে বন্ধুদের সঙ্গ ছাড়া স্বস্তি পায় না। সে বলল, এই কাছেই, গাড়ি লাগবে না, বলে বড় বড় পা ফেলে গাড়ির যেদিকে মুখ তার উল্টো দিকে চলে গেল। স্টিয়ারিংয়ে হাত রেখে মিতুল বলল, অপুদি, তোমার ছেলে খুব শাই, ইন্ট্রোভার্ট, তোমার মতোই না? আমাদের সঙ্গে বিশেষ কথাবার্তা বলে না, তবে ইন্ট্রোভার্ট কিনা জানি না। বয়সটা ভালো না মিতুল, আমার ভয় করে। ভয় কেন? ছেলেটা বাড়ির একমাত্র এবং বড় ছেলে, কষ্ট করে বাঁচানো হয়েছে, দাদু দিদার চোখের মণি। ছোট থেকেই ওদের হাতেই একরকম মানুষ হয়েছে। আমি ওকে ভালো করে চিনতেও পারি না। আমি কেন, ওর বাবাও না। গান বাজনা কিছু করে না? গান গান এদিক দিয়ে যাবে তো উল্টো দিক দিয়ে যাবে। কিছু ওয়েস্টার্ন মিউজিক শোনে, কিছু হিন্দি ফিল্মি গান, ব্যাস। কখনো বাথরুমেও গুনগুন করতে শুনিনি। তোমার ছেলে গান করে না? ছেলেবেলায় ওকে গান শোনাতে না? ঘুম পাড়াবার সময় আমাকে যেমন শোনাতে, ধেড়ে মেয়ের কচি মায়ের মতো। দূর, ও বরাবর ওর ঠাকুমার কাছেই ঘুমতো। তিনি ভাই খুব বেসুর। ছেলে ঘুমোলো পাড়া জুড়োলোটুকুও সুরে বলতে পারেন না। আমার ছেলেও অমনি বেসুর। মিতুল চুপচাপ গাড়ি চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে বলল, মেয়েরা? বড় টিটুটার খুব স্বাভাবিক সুন্দর গলা আছে, কিন্তু কিছুতেই গানে বসবে না। আর ছোট বনিটার গলা ভালো না, ছাত্রীদের সঙ্গে তবু বসাই, কিন্তু বড্ড সহজে হতাশ হয়ে পড়ে। ইচ্ছে আছে, কিন্তু দমে যায়। তুমি দমিয়ে দাও না তো। আমার সেই শ্রীকণ্ঠের কথা মনে রেখো। না মিতুল, দমিয়ে দিই না একেবারেই, কিন্তু আমার গান শুনেই ও সবচেয়ে দমে যায়। যাই হোক, চালিয়ে যাচ্ছে, কিন্তু আজকালকার পড়াশুনোর যা চাপ, তাতে রেওয়াজের আর কতটুকুই বা সময় পায়। কত আঁকাঝোঁকা, বাপ রে! আর দেখতো আমাকেই করে দিতে হয়। একটু থেমে অপালা বলল, মিতুল, তোদের গানের বংশ, গানের বাড়ি, কত পুরুষ ধরে গানের সাধনা চলছে। তোরা রক্তে ক্ষমতা নিয়েই জন্মেছিস। প্রথম দিকের গলায় কর্কশত্ব কিচ্ছু না, বংশের সুরের ধারা যাবে কোথায়? আর আমরা ভুঁইফোড়। শ্বশুর বাড়িতে তো গানের কোনো চর্চাই নেই। আমার বাপের বাড়িতেও আমিই একমাত্র গানের ভক্ত। খুব সম্ভব আমার বাবা, যিনি খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন, তার ভেতরে গান ছিল। ঠাকুর ঘরে বসে সন্ধ্যাবেলায় নিয়মিত গাইতেন, তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও, ছোবে না তার গন্ধ পেলে। এই লাইনটা আমার এখনো স্পষ্ট মনে পড়ে। হলুদ মাখলে কুমিরে ধরে না, এরকম একটা বিশ্বাস গড়ে উঠেছিল গানটা থেকে। ভাবলেও হাসি পায়। তোদের ঘরের সঙ্গে আমাদের ঘরের কোনো তুলনা চলে না। মিতুল বলল, কি জানি অপুদি, আমি এগুলো ঠিক মেনে নিতে পারি না। তুই তো কিছুই মানিস না। মানবো কেন বলো? যে ঘরানাই হোক, কেউ না কেউ তো তাকে আরম্ভ করে। তার ক্ষমতাটা কোত্থেকে এলো? বিলায়েত খাঁয়ের 3 পুরুষের কথা আমরা জানি। তার আগে ওস্তাদ আলাউদ্দিন খাঁর ওই পাগলের মতো সঙ্গীত প্রীতি, ঢোল থেকে আরম্ভ করে সরোদ, সুর শৃঙ্গার পর্যন্ত সমস্ত বাজনা বাজাবার ওই অদ্ভুত ক্ষমতা কোথা থেকে এলো? তার পিতৃপুরুষের কাছ থেকে বলে তো শুনিনি। অপালা বাইরের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তোর কথা মানলুম। আমি অপালা ঘরানার সৃষ্টি করতে পারিনি, কারণ কি আমি জানি না।
শেষের দিকে তার গলা খুব বিষণ্ণ শোনালো। সে চেয়েছিল টিটু, অন্তত টিটু গানটা ধরুক। সে ওকে কত দিয়ে যেতে পারত। ফিল্মের গান খুব ভালো হচ্ছে, বাঁধা গান, কিন্তু রামেশ্বর আর সে দুজনে মিলে বেঁধেছে। এত ভালো গলা, তার সমস্ত ঐশ্বর্য নিয়ে ফুটে উঠছে একটার পর একটা গানে। এরা বরং মুশকিলে পড়েছে মিতুলের গান নিয়েই। মিতুলের গানে যতক্ষণ চটক চমক পপ মেজাজ আছে ততক্ষণ ঠিক আছে। তার গলায় আছে এক ধরনের দানা, একটু ভারী গলায় এই দানা ফিল্মের লোকেরা বলে খুব সেক্সি। এগুলোই তার গানের আকর্ষণ। কিন্তু শুদ্ধ রাগ সঙ্গীত গাইতে গেলেই অপালার গানের গভীরতা, কণ্ঠ সবই এত উচ্চ স্তরের যে মিউজিক ডিরেক্টরদের এটা খুব অস্বস্তিতে ফেলে দিচ্ছে। রামেশ্বর বিচলিত নন, তিনি জানতেন এটা হবেই। এমনকি নজরুলের গানের এক জলসার দৃশ্যেও অপালা তিলক কামদে সৃজন ছন্দে গানটি বহু সুর বৈচিত্র্য করে ভজনের ভঙ্গিতে গাইল, যা মিতুলের গানকে বহু বহু গুণ ছাড়িয়ে গেল। মিতুল বলল, এইটাই আমাদের গল্পের ক্লাইম্যাক্স হোক না, এই গানটা শুনেই নায়িকা প্রথম রিয়ালাইজ করুক সত্যিকারের গান কি জিনিস। আপনারা ঘাবড়াচ্ছেন কেন? আশাবরী মুক্তি পেল পুজোর সপ্তমীর দিন। রেকর্ড তার আগেই কিছু কিছু বেরিয়ে গেছে। অপালা দত্তগুপ্তর নজরুল, রাগ প্রধান, এমনকি খেয়াল, ঠুমরি, ভজনও পড়তে না পড়তে বিকিয়ে গেল। বেশিরভাগ পুজো মণ্ডপেই তারস্বরে বাজছে ভোলো ভোলো সৃজন ছন্দে, দুসর না কই মেরে তো গিরধারী গোপাল, রাগ প্রধান গঙ্গা চিত পাবনী ভবানী শিবরঞ্জনী। ছবি মুক্তি পাবার এবং রেকর্ডের অসামান্য সাফল্যের কথা পুরোপুরি জানবার পর খবরটা বাড়িতে ভাঙল শিবনাথ। খুব আশ্চর্যের কথা, মনোহরবাবু বললেন, এত ভালো কথা এতদিন বলনি কেন? বাড়িতে রঙিন টিভি সেট এলো, শাশুড়ি ও জায়ের জন্য দামি শাড়ি। অপালা বলল, বাবা, আমি ভাবছি একজন ওস্তাদ তবলিয়ার কাছে কিছুদিন শিখব। মনোহর দত্তগুপ্ত অবাক হয়ে বললেন, 40 বছর বয়স হতে চলল বৌমা, এখনো শিখবে, তাও আবার তবলা? হাসালে মা। আর কোনো কিছু করতে হলে আমাকে জিজ্ঞেস করে নেবার অভ্যেস তো তোমার নেই, হঠাৎ অনুমতি চাওয়া। অপালার মনটা বহুদিন পর আবেগে আনন্দে পরিপ্লুত হয়েছিল। কতদিন পর সে প্রাণ ভরে গান গেয়েছে, সেই গান এত লোকে ভালোবেসে শুনছে। রাতারাতি অপালা দত্তগুপ্ত একটা নাম হয়ে গেছে। বাড়ির লোককে সম্পূর্ণ নিজস্ব উপার্জনের টাকায় দামি দামি উপহার দিতে পেরেছে। শ্বশুরের কথায় সেসব এক নিমেষে নিভে গেল। ছাইয়ের মতো মুখ নিয়ে ঘরের ভেতরে আসতে তার মেয়ে, বড় মেয়ে 16 বছরের টিটু বলল, মা, তুমি বুঝি ভেবেছিলে কালার টিভি ঘুষ দিয়ে দাদুর কাছ থেকে কিছু পাসপোর্ট আদায় করে নেবে? টিটুর গলায় শ্লেষ। অপালা তখন প্রাণপণে চোখের জল গিলছে। আঘাতটা কিছুটা অপ্রত্যাশিতই তো। টিটু বলে উঠল, মা, তোমার যেটা করবার দরকার সেটা বোল্ডলি করো, কে তোমাকে ভিক্ষে চাইতে যেতে বলেছে? টিটু বয়সের আন্দাজেও বেশ পরিণত। সে মায়ের সামনে বসে আছে, দু হাতের উপর থুতনি রেখে। বলল, তুমি তো সংসারের অনেক কাজ করো, রুটি বেলো, খেতে দাও, কাপড় কাচো, এই সমস্ত করেও তুমি তোমার গানের ক্লাস চালিয়ে যাচ্ছ, গানও চালিয়ে যাচ্ছ, আর ওই কোয়ালিটির গান। কাকি তো তোমার চেয়েও অনেক কম কাজ করে সংসারের, খালি সিনেমা যাচ্ছে আর বাপের বাড়ি যাচ্ছে, কই তাকে তো তোমার মতো শাসন সহ্য করতে হয় না। যত মানবে এই দাদু দিদারা ততই পেয়ে বসবে জানবে। শিবনাথ বললেন, আই টিটু, কি বলছিস, থাম। হ্যাঁ, থামতে তো বলবেই, আমরা ছোট, তোমাদের মধ্যে যা ছোটমি তা দেখলেও বলবার অধিকার তো আমাদের নেই। বনি বলল, মা সবার জন্য খালি খাটে, শুধু আমার আর টিটুর বেলায় কিচ্ছু না। আদুরে গলা বনির বলল, এত করে বললুম শুটিং দেখতে নিয়ে যেতে, গেলে না, স্টিরিওটা তো দাদাই একচেটে করে রেখেছে। টিটু বলল, এই বনি, থামবি? শাশুড়ি ডাকলেন, বড় বৌমা, এবার খাবে এসো। অপালা উঠছিল না। শিবনাথকে বলল, খিদে নেই, বলে দাও। টিটু বলল, মাম্মি, না খেলে শরীর দুর্বল হয়ে যাবে, একেই তো তুমি অ্যানিমিক, চলো তো, খাবে তো রুটি আর আলু চচ্চড়ি, পটল ভাজা সব দাদা মেরে দিয়েছে কিনা কে জানে, আজ আবার চিংড়ি মাছ হয়েছে। তোমার অ্যালার্জি, অল্টারনেটিভ কিছু আছে বলে মনে হয় না, দেখি যদি একটু দুধ জোগাড় করা যায়। বলে টিটু উঠে গেল। শিবনাথ মিনতির সুরে বললেন, যাও অপু, খেয়ে এসো।
তোমার যার কাছে ইচ্ছে শিখবে, আমি তো রয়েছি। আমি তো রয়েছি কারুর মুখ থেকে এই আশ্বাস বাক্য বড় মূল্যবান। সাহস দেয়, সান্ত্বনা দেয়, আরো কত কিছু দেয়। কিন্তু শিবনাথের এই আমি বড় ভালো মানুষ, দুর্বল আমি, এতদিনে অপালা সেটা জেনে গেছে। বহুকাল আগে যেদিন মা তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে সাজগোজ করতে পাঠিয়েছিল কোণে দেখানোর জন্য, সেদিন অনেকক্ষণ কেঁদে অবশেষে বিপুল অভিমানে সে ঠিক করেছিল আজ থেকে সে ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিল। গান ছাড়া তার জীবনে আর কিছু নেই, সেই গান জোর করে কেড়ে নেওয়া হচ্ছে। অতএব আজ থেকে সে একরকম মৃত, মৃতও নয়, জীবন মৃত, যান্ত্রিকভাবে বাকি জীবনটুকু কাটিয়ে দেবে। কিন্তু এই সংকল্প ধরে রাখাও তো খুব শক্ত। জীবনটা ছোট হলেও খুব তো ছোট নয়। তাতে প্রতিদিন ২৪টি ঘন্টা, ২৪x৬০ মিনিট, ২৪x৬০x৬০ সেকেন্ড, এতগুলো পল বিপল অনুপল যান্ত্রিকভাবে কাটানো তো সহজ নয়। তার উপর ছিল শিবনাথের আশ্বাস। পরবর্তী জীবনে এই আশ্বাস যে এক অসার, তা সে ভালো করেই টের পেয়েছে। প্রথমত, শিবনাথ অফিসের কাজে সাংঘাতিক ব্যস্ত থাকে। শ্বশুরবাড়ির আবহাওয়া এমনই প্রতিকূল যে সেখানে ভোর বা সন্ধে কানপুরো নিয়ে রেয়াজে বসাটা খুব একটা হাস্যকর ব্যাপার। গলা ছাড়তেও লজ্জা লাগে। এদের চিলেকোঠা বলেও কিছু নেই। অথচ মুখ ফুটে কেউ বলেনি, বৌমা তুমি গান করো, বা এসব আবার কি। প্রথম প্রথম কেউ বউ দেখতে আসলে বা এমনি কোনো অতিথি আসলে শাশুড়ি বলতেন, আমাদের বৌমা কিন্তু খুব ভালো গান জানে, একটা শুনিয়ে দাও তো মা। তখন অপালা তার সেই সোহমের উপহার দেওয়া হাতির দাঁতের কাজ করা অপরূপ হারমোনিয়াম নিয়ে অতিথির মন বুঝে গান করত। বিয়ের পর এরকম সুযোগ তার অনেক হয়েছে। ওকে গান গেয়ে গেয়ে চলে যায় পথে পথে ওই নদিয়ায়, কিংবা একই লাবণ্যে পূর্ণ প্রাণ, কিংবা ক্ষমিও হে শিব আর না কহিব। শুনে অনেকেই চোখের জল ধরে রাখতে পারতেন না। বলতেন, গান জানে তা শুনেছিলুম, কিন্তু সে যে এমন গান তা তো জানতুম না, গান এমন হয় কখনো ভাবিনি। দিদি জামাইবাবু যতদিন ছিলেন এলেই গানের আসর বসাতেন, ফরমাস করে করে গান শুনতেন। কিন্তু তারা ভেনেজুয়েলায় চলে যাবার পর গান গাওয়ার, বিশেষ করে ওরকম সারা সন্ধে জুড়ে ২ ঘন্টা ৩ ঘন্টা টানা গান গাওয়ার সুযোগ কমে গেছে। কিন্তু এ তো গেল গান। রেওয়াজ কি জিনিস সে ধারণা এদের খুব একটা নেই। পাশের বাড়ির একটি মেয়ে রোজ সকাল বিকেল তারস্বরে সা রে গা রে গা মা পা বলে চিৎকার করে। শ্বশুরমশাই বলেন, বাপ রে, যে কবে পরের ঘরে যাবে। শীতকালের রাতে ৮ কাঠ বন্ধ করে সে শিবনাথকে বলতো, মালকোষ শুনবে? শিবনাথ বলতো, অফকোর্স। তখন সেই বন্ধ ঘরে মন্দ্র আর মধ্য সপ্তকে শুরু হতো তার মালকোষের সুরবিহার। ভয় উঁচুতে উঠত না। ত্রিসপ্তক বিস্তৃত তার সেই অনুপম কণ্ঠ লাবণ্য সীমার মধ্যেই বাঁধা থাকত। এরপরে পিলু কি মিশ্র খামবাজে ঠুংরি। ঠুংরি শেষ না হতেই যে শিবনাথকে বাইরে থেকে দেখলে নরম প্রকৃতির শান্ত স্বভাবের মানুষ বলে মনে হতো, সেই হয়ে উঠত খ্যাপা বাঘের মতো। সুর ছমছমে সেই মধ্যরাতে, যখন অপালার সমস্ত শরীর সুরের প্রেমে শিউরে শিউরে উঠছে, মনে মনে সে অনুবাদী সুরগুলিতে লঘু পায়ে বিচরণ করে বারবার বাদী স্বরে ফিরে এসে নিজেকে নষ্ট করতে চাইছে দীর্ঘ সময় ধরে, তখন শিবনাথের দিক থেকে আসতো একটা বীভৎস আক্রমণ। ঠিক যেন একটা শিকারী চিতা তার শিকারের উপর লাফিয়ে পড়ল, তারপর তাকে টুকরো টুকরো করছে, হাড় মাংস মজ্জা সব আলাদা আলাদা করে ফেলছে। শিবনাথ যদি এই সময়গুলোতে তাকে আদরে সোহাগে বেহালার ছড়ের টানে টানে বাজাতো, তাহলে হয়তো তার অন্যরকম লাগতো। কিন্তু শিবনাথের ওই উন্মত্ত ব্যবহার তাকে অসহ্য কষ্টে কাঁদিয়ে ছাড়ত। সুখের, উত্তেজনার, আনন্দের শীতকার নয়, বাঘের হাতে অসহায় মৃগ শিশুর মরণ আর্তনাদ। অপালার ৩টি সন্তানই হয়েছে এইভাবে, অথচ ৩জনেরই সুরের সঙ্গে আড়ি। এভাবে ছাড়া তার রেওয়াজের উপায়ও বিশেষ ছিল না। কিন্তু আস্তে আস্তে সে বুঝেছে, নির্জন মাঝরাতের সঙ্গীত শিবনাথের প্রথম রিপুকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। সে আর শিবনাথ হাজার অনুরোধ করলেও ওই সময় গাইতে চায় না। শিবনাথ বলে, ও একলা শ্রোতাকে শোনাতে বুঝি ইচ্ছে করে না, শয়ে শয়ে শ্রোতার সামনে গেয়ে অভ্যেস। অপালা মনে মনে বলে,
শোনাতে খুবই ইচ্ছে করে, একলা কেন, কোনো শ্রোতা না থাকলেও আমার চলে যায়। মুখে বলে, বড্ড ক্লান্ত লাগছে গো, আজ থাক। পরের দিনই শিবনাথ ভিটামিনের শিশি নিয়ে বাড়ি ফেরে। এইটুকুই তার হাতে। অবশেষে অনেক কষ্টে নিচের ওই ঘর। সাহস নেই নেই করেও একটু সাহস তো অপুর আছেই। বিনা প্রতিবাদে, বিনা বিদ্রোহে চুপচাপ নিজের কাজটুকু করে যাবার সাহস। জেঠুর নিরবিচ্ছিন্ন প্রতিকূলতার বিরুদ্ধেও সে তার কাজ করে গেছে। এদের উদাসীনতা এবং অজ্ঞতার পটভূমিতে কোনো মতে চালিয়ে গেছে। কিন্তু তার উচ্চশিক্ষা থেমে গেছে। জীবনের যে কোনো ক্ষেত্রের মতো গানের ক্ষেত্রেও শেখার তো শেষ নেই। মাত্র 19-20 বছর বয়স পর্যন্ত সে কী বা শিখতে পেরেছে। মাস্টারমশাইয়ের কাছে সপ্তাহে 2 দিন যেত। মাস্টারমশাই নিজেই বলতেন, তুমি এবার অমুকের কাছে যাও অপু, তমুকের কাছে যাও, আমার যা দেবার সবই তুমি তুলে নিয়েছো। প্রথম প্রথম কনফারেন্সে ডাক আসতো, প্রথম সন্ধ্যার শিল্পী হিসেবে। তখন রামেশ্বরের শিক্ষক হিসেবে অসম্ভব সুনাম, প্রভাব। অপালারও সম্ভাবনাময় শিল্পী হিসেবে গায়ক মহলে যথেষ্ট মর্যাদা। মঞ্চে বসে বসে অপালা দেখত শ্রোতাদের আসন তখনও অর্ধেকের ওপর খালি। চলাচল চলছে। মাঝরাতে যিনি আসবেন তার জন্যই টিকিট কাটা। কে অপলা দত্তগুপ্ত? হীরাবাই বড়দেকারের মতো শাড়ি গায়ে জড়িয়ে শ্যামবর্ণ ক্ষীরাঙ্গী গায়িকা কোনো মোহন মুদ্রা ছাড়াই তানপুরা ধরে যে এক ঠায় বসে গেয়ে যায়। গোড়ার দিকে বসে বসে কেউ ওয়া ওয়া আহা আহা করে তারিফ করতেন। যখন সে 3 তালে 3 আবর্তন টান করে সমে ফিরছে কিংবা বিস্তারের মাঝে একটা অসাধারণ পুকার দিচ্ছে, তখন পেছন দিকে একদল উঠে গিয়ে সম্ভবত ফুচকা খেয়ে আরেক দলের জন্য চুরমুর নিয়ে এলো। কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলোর নড়া ধরে ঢুকলো আরেক দল। কি গাইলো রে, কি গাইলো রে, নট বেহাগ, নতুন রাগ নাকি? অনেক সময় মন্তব্য হতো, সা থেকে মাতে যেতে কত সময় নিল দেখলি, আমির খান সাহেবা। এই সমস্তর জন্য ভেতরে ভেতরে অত্যন্ত বিরক্ত অপালা একদিন মারোয়ায় সংক্ষিপ্ত আলাপ সেরে মধ্যলয়ে গান ধরে চট করে পৌঁছে গেল তার সেই বড়ে গোলাম আলী সুলভ কুটতানে। তারপর তার সপ্তকের ধৈবতে অনেকক্ষণ ধরে সুর স্পন্দন ছেড়ে তার সপ্তকের সা নেমে এলো মধ্য সপ্তক, তারপর মন্দ্রের সাথে। তখন সারা অডিটোরিয়াম জুড়ে হাততালির পর হাততালি। অপালা এইবার তার নিজস্ব মুড অনুযায়ী পিলুতে ঠুংরি শেষ করে ভজন ধরল, মত যা মত যা মত যা যোগী। তার ভেতরটা তখন সুরে টকবক করে ফুটছে। বহুক্ষণ ধরে ভজনটি গাইল সে। তারপরে অনুরোধ আসছে আরো ঠুমরি, আরো ভজন, এমনকি আরো খেয়ালের জন্য। উত্তাল অডিটোরিয়াম পেছনে ফেলে সে চলে এসেছিল। সে শুনেছে তার এই দিনের গানের পরই এক বিখ্যাত ওস্তাদের বাজনা ছিল, সেটা নাকি জমেনি। উদ্যোক্তারা বিরক্ত হলেন, নির্ধারিত সময়ের চেয়ে বেশি নিয়েছে বলে। বিখ্যাত ওস্তাদ তো বঙ্কিমচন্দ্র নন যে আগামী দিনের গায়িকার হাতে জয়পত্র তুলে দেবেন। তিনি রাগী মেজাজি মানুষ, সাংঘাতিক রেগে গিয়েছিলেন। ফলে পরদিন কাগজে কাগজে কি সমালোচনা কি সমালোচনা, সবই রামেশ্বরের বিরুদ্ধ দলের। কেন সে দ্রুত বন্দেজে যায়নি? অল্প বয়স্ক মেয়ের নিয়ম ভাঙার একই ধৃষ্টতা। তাছাড়া ওটা মারোয়া হয়েছে না সোহিনী? গানের সময় কোমল ঋষভ তো লাগছিলই না। একটি মাত্র বাংলা সাপ্তাহিকীতে তার ছবি সহ তার সমগ্র পারফরমেন্সের উচ্ছ্বসিত প্রশংসা হয়েছিল। তারপরে অন্য গান শোনবার মেজাজ ফিরে আসতে যে মাঝরাত পার হয়ে গিয়েছিল সে কথাও এরা উল্লেখ করতে ভোলেননি। কিন্তু তারপর থেকে আর ডাক আসে না। অপালা এখন শ্যাওলা ধরা ডোবা বা লবণ হ্রদ, যার ভিতরে ভেতরে সমুদ্রের সঙ্গে যোগাযোগের একটা গোপন রাস্তা আছে, কিন্তু অব্যবহারে সেটা বুঝে এসেছে। মিতুল সেই পথটা খুলে দিল। মিতুল তার গুরু ভগিনী। কতদিন তো সে বড় কনফারেন্সে গান শুনতেও যায় না। ওরা আস্তে আস্তে কমপ্লিমেন্টারি কার্ড পাঠানোও বন্ধ করে দিল। শিবনাথ বললেন, এ একটা অপমান, অপালা দত্তগুপ্ত টিকিট কেটে কনফারেন্সে যাবে, এ হতেই পারে না। তখন গুরু রামেশ্বরকে নিয়ে ভীষণ দলাদলিও চলছে। অপালার মতো শান্ত সমাহিত মানুষের পক্ষে সেখানে টেকাও খুব মুশকিল। কিন্তু কিন্তু পণ্ডিত চন্দ্রকান্তকে সে আর শুনতে পাবে না। রবিশঙ্কর, বিলায়েত, ভীমসেন, গিরিজা দেবী, বিসমিল্লা, নিখিল ব্যানার্জি, সব সব হারিয়ে গেল জীবন থেকে। খালি এক অন্যমনস্ক বউ দিস্তে দিস্তে রুটি বেলে যায়। এরা প্রাতরাশে, টিফিনে সবেতেই রুটি পছন্দ করে। এক অন্যমনস্ক মা ছেলের জামা মেয়েকে পরাতে যায়, মেয়ের বই নিয়ে ছেলেকে পড়াতে বসিয়ে বকুনি খায়। সংসারে নতুন আসা ধনী ঘরের
দুলালি ফর্সা নতুন বউটির সঙ্গে তুলনা ক্রমশই মুখর আরো মুখর হয়ে উঠতে থাকে। সে বউটি প্রাত্যহিক কাজের খুঁটিনাটি করে না বটে, কিন্তু এক একদিন হঠাৎ করে কেক কি পুডিং কি মাংসের কাশ্মীরি রান্না করে সবাইকে তাক লাগিয়ে দেয়। রণ ভ্রুকুটি তুলে বলে, মা, তুমি কি একটা সিনথেটিক জামাও ঠিকভাবে কাচতে পারো না? কলারে কাফে ময়লা লেগে রয়েছে। বনি বলে, ও মা, আজকে কিন্তু আমরা সিনেমা যাবই, বর্ন ফ্রি এসেছে, সবাই দেখেছে স্কুলে, খালি আমরাই দেখিনি। অপালা বলে, যা না যা, বাবাকে বল। না না, তুমিও যাবে, তুমিও। টিটু বয়সের তুলনায় ভারী পাকা বরাবরই, সে বলবে, গান নিয়ে থাকলে কি পরিণতি হয় তোমাকে দেখেই তো বুঝেছি মা, প্লিজ আমাকে জোর করো না, আমি আইএএস হব। 18। এক মঙ্গলবার ভোর সকালে একটা ফোন পেল অপালা। সকাল 6টা হবে, সে সবে স্নান সেরে বেরিয়েছে। শিবনাথ বললেন, তোমাকে কেউ লন্ডন থেকে ফোন করেছিল। কে? বিদ্যুৎদা? হঠাৎ? অপালা তাড়াতাড়ি এসে ফোন ধরল। বিদ্যুৎদা তাকে বা তার মাকে মাঝে মাঝে চিঠি লেখেন, গীতালিদিও লেখে, কিন্তু এরকম হঠাৎ ফোন টোন পেলে বড় ভয় করে। দাদা চিঠিও দেয়, ফোনও করে, থাকে ক্যালিফোর্নিয়ায়, কিন্তু লন্ডন থেকেও মাঝে মাঝে দাদার ফোন আসে। কোনো কনফারেন্সে ওখানে গেলে ফোন করে খবর নেয়। ওখানেই বিয়ে করে পাকাপাকি থেকে গেল। মাকে নিয়ে গেছিল একবার, মার আবার একা একা মুখ বুজে থাকা সহ্য হলো না, চলে এলো। সেই থেকে এখানেই একা থাকে। ফোন ধরতে ওপাশের কণ্ঠটি বিনা ভূমিকায় বলল, তোর ভাটিয়ার আর বৃন্দাবনী সারঙ্গের রেকর্ড শুনলাম অপু, এক কথায় অপূর্ব। অপালা বলল, কে? বিদ্যুৎদা? কি কি বললি? বিদ্যুৎদা? বিদ্যুৎ সরকার ডাক্তার হিসেবে ভালো হতে পারে, কিন্তু এরকম গলা পেতে হলে তাকে বেশ কয়েক জন্ম ঘুরে আসতে হবে। অপালার তখন সত্যিই খেয়াল হলো, ওদিকের কণ্ঠ বিদ্যুৎ সরকারের তো নয়ই, অসামান্য ভাব সমৃদ্ধ এক পুরুষালী কণ্ঠ। সে চুপ করে আছে দেখে কণ্ঠ আবার বলল, তুই কি আজকাল বিদ্যুৎ টিদ্যুৎ সবার সঙ্গেই তুই তোকারির টার্মসে এসে গিয়েছিস নাকি অপু? খুব উন্নতি হয়েছে দেখছি। অপালা প্রাণের সমস্ত আনন্দ ও বিস্ময় ঢেলে দিয়ে বললে, সোহম, সোহম, তুই সোহম কথা বলছিস? ইয়া ম্যাডাম, দিস ইজ সোহম চক্রবর্তী, দ্য ইনফেমাস গজলিয়া স্পিকিং। কোথা থেকে বলছিস? ওই তোর বিদ্যুৎদার বাড়ি থেকে খুব দূরে নয়, কেন্টেই, বার্লে অ্যাভিনিউ বলে একটা জায়গা থেকে। হঠাৎ অপালার একটা প্রশ্ন মনে পড়ল। সে বলল, ইনফেমাস বললে কেন সোহম? আরে ম্যাডাম, ইনফেমাস শুনেই তুমিতে ট্রান্সফার করে দিলি? আমার সব রোমান্টিক রসালো কাণ্ড কারখানার বিবরণ কেচ্ছা কাগজে বেরোয় না? নাবিকদের মতন প্রতি বন্দরে একটা করে বউ আছে, ইত্যাদি ইত্যাদি। কিছু কিছু অপালার কানে এসেছিল ঠিকই, কিন্তু সে যে সোহমকে চেনে তাকে ছাড়া আর কাউকেই চিনতে পারে না। সংক্ষেপে বলল, আমিও সব কিছু জানি না, আসলে গান বাজনার জগতের পলিটিক্স থেকেও বহু দূরে বাস করি। পলিটিক্স থেকে দূরে বাস কর, ইটস ওকে বাই মি, কিন্তু গান বাজনার থেকেও দূরে থাকিস না। আশাবরী নামে ছবিটার রেকর্ডে পুরনো অপালাকে খুঁজে পাচ্ছি যেন। খালি মাঝের কয়েক বছর কোথায় ডুব গেলে ছিলি জানতে পারি কি? অপালা বলল, অত কথা ফোনে বলা যাবে না। তোর বিল উঠছে না? বিল আমার হোস্ট দেবে, আমার কি? তোর কি আমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না? প্রুডিশ হয়ে গেছিস নাকি আজকাল? এই বাজে কথা বলিস না সোহম, কিন্তু তুই গজলিয়া হয়ে গেলি কেন? সে অনেক কথা, ফোনে এত দূরত্ব থেকে বলা যাবে না। অপালা, ভালো আছিস তো? তোর সেই কার্তিক ঠাকুর বর্তি, ছেড়ে পিলে কটি? শেষ কথাটা সোহম বলল গিন্নিদের মতন করে। অপালার উত্তর শুনে বলল, 3টি? বলিস কি? একেবারে ভারত সরকারের লিমিট অব্দি চলে গেছিস? তুই যে এতটা মানে তা তো জানা ছিল না। বাইরে থেকে তো দেখে মনে হতো ভাজা মাছটি উল্টে খেতে জানিস না। অপালা বলল, মার খাবি সোহম। আচ্ছা রাখি, শিগগির দেখা হবে। আলো ঝলমলে মুখ নিয়ে অপালা ফিরে দাঁড়ালো। শিবনাথ মুখ থেকে কাগজ সরিয়ে বললেন, সোহম, বাহ, কতদিন পর, তোমার 1 নম্বর বন্ধু। রণ সবে ঘুম থেকে উঠে দাদুর ঘর থেকে বেরোচ্ছিল। বলল, কে ফোন করেছিল? সোহম চক্রবর্তী। গজল? ও ফ্যান্টা। মা, সোহম চক্রবর্তী কেন তোমায় ফোন? আরে ও তো আমার বন্ধু।
তোমার বয়ফ্রেন্ড? আই কান্ট রিয়েলি থিঙ্ক অফ ইট। ওই সোহম আমার গুরু ভাই, দুজনেই রামেশ্বরজির কাছে ছোট থেকে শিখেছি, অপালা গম্ভীর মুখে বলল। রণ বলল, তোমাকে আজকাল ম্যাজিশিয়ান বলে মনে হচ্ছে। টুপির থেকে খরগোশের মতো একটার পর একটা চমক বার করে ফেলছো। মিতশ্রী ঠাকুর, সোহম চক্রবর্তী, আর কতগুলো এরকম খরগোশ তোমার আছে বলো তো? আনন্দের অতিশয্যে আজকে অপালা চায়ে চিনির বদলে সুজি দিয়ে ফেলল। মনোহর বললেন, বৌমা, আমার যে ব্লাড সুগার হয়েছে তা তো জানতুম না। অপালা হাঁ করে চেয়ে আছে দেখে ছোট দেওর বিশ্বনাথ হাসতে গিয়ে বিষম খেলো। তারপর বলল, চায়ে চিনি নেই বৌদি। অপালা জিভ কেটে রান্নাঘরের দিকে চলে যাচ্ছে। বিশ্বনাথ দেখে বললে, বৌদি, কিছু একটা দিয়েছ, কিন্তু সেটা চিনি নয়, এই যে তলায় ক্রমশ ফুলে উঠছে। তখন শাশুড়ি বলে উঠলেন, ওই দেখো, তাহলে তুমি নিশ্চয়ই সুজি দিয়েছ, এরকম কৌটো একই রকম পাশাপাশি থাকে। তখন সবাইকারই হাসির পালা। নিজের বিয়ের আগে পর্যন্ত বিশু দারুণ বৌদি ভক্ত ছিল। গান শুনতে চাইতো, অবশ্য ক্লাসিক্যাল নয়, কিন্তু অন্য যে কোনো গানেই তো অপালার সিদ্ধি আছে। বন্ধুর টেপ রেকর্ডার এনে রেকর্ড করত, ভালো ভালো রেকর্ড ক্যাসেট এনে উপহার দিত। রেডিও বা দূরদর্শনে রেকর্ডিংয়ে যাবার সময়ও প্রায়ই বৌদির সঙ্গী হতো। প্রথম চাকরি পেয়ে বৌদিকে একটা স্বরমণ্ডল কিনে দিয়েছিল। সেই দেওর একটু বেশি বয়সে বিয়ে করবার পর একেবারে বদলে গেছে। ধনী ঘরের ছোট জাটি, খুব ফর্সা, নাদুস নুদুস। তার পিসশাশুড়ির ভাষায়, এতদিনে বাড়িতে একটা সুন্দর বউ এলো। বেশ ভদ্র মার্জিত ব্যবহার। কিন্তু অপালা যতই তার দিকে এগিয়ে যায়, ততই সে দূরে সরে যায়। এভাবে নিজের থেকে এগোনো অপালার স্বভাব বিরুদ্ধ। কিন্তু একে বিশুর বউ, তার উপর তার নিজের যা, তার বোনও নেই, স্বাভাবিক স্নেহেই সে এগিয়েছিল। বিশুও তখনও বৌদির অনুগত দেওর। তারপর হঠাৎ একদিন বিকেলের জলখাবারের পাত্রটা ছোট বউ জয়া তার হাত থেকে ছিনিয়ে নিল। তখন খেতে বসেছেন শ্বশুরমশাই। রণ এবং বিশু সবে এসে বসছে। জয়া বিশুর প্লেটে সযত্নে খাবার সাজিয়ে দিল। তারপর হুড়মুড় করে ছুটে চলে গেল রান্নাঘরে। চায়ের কাপটা সন্তর্পণে নামিয়ে রাখলো বিশ্বনাথের প্লেটের পাশে। বাকিগুলো অপালাই পরিবেশন করলো। বিশু আগে খাবার টেবিলে বসে অনেক গল্প করত। বৌদির সঙ্গে, দাদার সঙ্গেও তার নানা বিষয়ে আলোচনা হতো, তর্ক হতো। বিয়ের পর আস্তে আস্তে সে ঘরবন্দি হয়ে পড়ল, হয় ঘরে নয় জোরে। সে খাবার টেবিলেই হোক, বাইরে বেড়াতে যেতেই হোক। আজ অনেক দিন পর ও বাবার সঙ্গে বসে চা খাচ্ছে, সম্ভবত জয়া কদিনের জন্য ভাইয়ের বিয়েতে বাপের বাড়ি গেছে বলে। অনেকদিন পর বিশু বৌদি কথাটা উচ্চারণ করল। অপালার মনে হলো, এক একটা দিন যেন সুখের রোদ নিয়েই ওঠে। কি গভীর এই সুখের, শান্তির, আনন্দের স্বাদ, সে ছাড়া কে বুঝবে?